আমরা ঢাকাকে সাহিত্যের রাজধানী বলতে কোনো কিছু আমরা বিশেষ করতে চাই না। আমরা সাহিত্যকে দেশেই এমনকি সমাজেও বিস্তার ঘটাইতে চাই। আর আমাদের গুরুত্ব পাবে ব্যক্তি নয়, স্বর, ভাষা। গল্প, কবিতা, গানে, নাটকে তথা সাংস্কৃতিকভাবে জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখা। আরেকটা, প্রতিটা জেলা উপজেলায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ফলক স্থাপন এবং বিশদ স্মৃতিচারণ সংরক্ষণের দাবি আদায়ে কাজ করা। পাশাপাশি এই সংশ্লিষ্ট প্রতিটা সরকারি ও বেসরকারি দিকে যথাসাধ্য সহযোগিতা করা। আমরা আমাদের কতদিন আগে দেখলাম যে পাঠ্যপুস্তকে শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধের করা হবে, ওনাদের ইতিহাস বা ওনাদের যে বীরত্ব গাথাটি লেখা হবে। সেক্ষেত্রে আমাদের একটা দাবি ছিল যে ওরা কিন্তু দুজনেই শিক্ষার্থী। তো আপনি আজ থেকে 20 বছর পরে যদি আমরা এই চর্চাটা না করি, তাহলে আমাদের শিক্ষার্থীরা ভ্রম হইতে পারে যে আন্দোলনটা মেবি বোধ হয় এই ছিল, কেবল ছাত্রদেরই ছিল। এখানে যে জনতার যে অংশগ্রহণ, আপনি দেখবেন শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা, এমন কোনো শ্রেণী বাকি নাই যারা যে আন্দোলনে অংশগ্রহণ করে নেয়। এমনকি প্রায় আপনি প্রতিটা শ্রেণী থেকেই আপনি পাবেন, শহীদ পাবেন। তার শ্রেণী হিসেবে হাজির হয় নাই, কিন্তু পরে তো আমরা তো শ্রেণীটাকে অস্বীকার করতে পারি না, শ্রেণী তো থাকে। তো আমরা যদি শুধু ছাত্রদেরকেই গুরুত্ব দিই, তাদের যে অবদানটাকে অস্বীকার করে দিই, তাহলে এটা হয়। তো আমরা এই কারণে চাইতেছি যে আমাদের যে কোনো জায়গায় যেন এই ব্যাপারগুলো খেয়াল করা হয়। আমাদের যে আমরা তো এই যে অবদান রাখছে রিক্সাওয়ালারা, যে অবদান রাখছে শ্রমিকরা, আমরা তো তাদের অবদান বলতে পারি না, আমরা তো তাদেরকে রাষ্ট্র থেকে খারিজ করতে পারি না। আপনি এই ব্যাপারটা আরো খেয়াল করলাম যে পরপরই আমাদের শ্রমিকরা, গ্রামীণ শ্রমিকরা করলো একটা ওদের 3-4 মাসের বেতন বকেয়া ছিল। তো ওই বেতন বকেয়ার আন্দোলন তারা করতেছিল। তো আমরা দেখলাম আমাদের আগের যে কাঠামোগত যে ফ্যাসিস্ট রাষ্ট্র আমরা আগেই ছিল, ওই রাষ্ট্রের যৌথ বাহিনী ওদের উপর গুলি চালাইল। আমরা এত বড় একটা অভ্যুত্থান করলাম, আবার কি গুলি চালানোর জন্য? আমার দুইটা শ্রমিককে হত্যা করা হলো। কিন্তু আমরা দেখলাম এই তরফ থেকে আমাদের রাষ্ট্র থেকেও আমরা কোনো বিবৃতি পাই নাই, কোনো জবাব আমরা পাইনি। এমনকি আমরা দেখলাম যেই দিন আমাদের একজন শ্রমিক মরল, ওই দিন আমাদের জাতীয় নাগরিক কমিটি থেকে একটা বিবৃতি পাইলাম। এই বিবৃতিটা দিয়েছিল মায়ের ডাক নামে একজন সংগঠকের সভাপতি নেবি, তার ভাই হয়েছিল, এই গুম হয়েছিল। এইটার পাইছিলাম আমরা, বিবৃতি পাইছি, কিন্তু একজন শ্রমিককে যে হত্যা করা হলো তাজা গুলি দিয়া। আমরা এর কোনো বিবৃতি কোথাও পাই নাই, বৈষম্য বিরোধী আন্দোলন থেকেও পাই নাই, সরকার থেকেও পাই নাই, কোথাও থেকে পাই নাই। এটা আমাদেরকে কষ্ট দিচ্ছে, কিন্তু আমাদের জনগণকে কষ্ট দেওয়ার কথা। কারণ আমরা যদি শ্রমিকের যদি না করি, বেসিক যে নিড, শ্রমিকের বেসিক নিড কি ভোট দেওয়া বা তার বিচার, যে বিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠান যে আমাদের আদালতে, এটা কি না এই বলে আমাদের প্রশ্ন থাকে। আমাদের শ্রমিকরা 12 ঘন্টা 14 ঘন্টা প্রতিদিন কাজ করে। এখন আপনি দেখবেন তাদের না আছে সামাজিক জীবন, না আছে রাজনৈতিক জীবন, না আছে পারিবারিক জীবন, তাদের কোনো জীবনই নেই। তো যার পুরোটা জীবনে দাসত্বের, তাকে আপনি তারা যদি আপনি বলেন তারও পদাধিকার ভোটে দেওয়া, তাহলে তো এটা হয় না, এটা তো মিলানো যায় না। তো আমরা এই কারণে বলেছিলাম যে আমাদের শুধু যে এলিট মধ্যবিত্তের নিডকে রাষ্ট্রীয়ভাবে বেসিক নিড করবো তা না, আমাদের বরং চিহ্নিত করতে হবে কোন কোন শ্রেণীর বেসিক নিড কোনটা, আমাদের তাদের বেসিক নিডের দিকটাও দেখতে হবে। একটা শ্রমিক যদি 3-4 মাস যাবত বেতন না পায়, সে যদি বিশৃঙ্খলা করে, এটা অন্যায় হবে কি না এই প্রশ্ন থাকে। আমরা 16 বছর নিপীড়নের শিকার হয়েছি, আমরা কি আইন মাইনা কি আন্দোলন করছি? এখন একটা শ্রমিকরা 3-4 মাসে বেতন পায়, তারা আইন মাইনে আন্দোলন করবে, এই ব্যাপারটা আশা করা একটু বেশি হয়ে যাবে। আমরা এই দিকটা খেয়াল রাখতে চাই যেন শ্রমিকের যে অধিকার, শ্রমিকের অধিকার যেন অন্যান্য নাগরিকের মতো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়, এবং এই ধারণা যেন না করা হয় যে অন্যান্য আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা, সংবিধান প্রণয়ন বা নতুন করে পুনর্লিখন বা গঠন, এটার সাথে যেন শ্রমিকের অধিকারটা যেন সমানভাবে গুরুত্ব পায়, যেন শ্রমিক সেকেন্ডারি হয়ে না যায়। আমরা এই দিকটা খেয়াল রাখতে চাই। জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট গণহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে
যেসব সংগঠন কাজ করছে তাদের সাথে সমন্বিত উদ্যোগে কাজ করা। তো বিচারের ক্ষেত্রে আমরা একটা ধীর গতি লক্ষ্য করতেছি। এমনকি বিচার আদৌ হবে কিনা এই ব্যাপারে আমরা যথেষ্ট সন্দেহ রাখি। আমরা কার্যত কোনো প্রক্রিয়া দেখতেছি না। আমরা শুধু দেখতেছি যে কয়জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে নেওয়া হইতেছে, আশা নেওয়া হইতেছে, তাদেরকে ডিম চড়তেছে কেউ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরে বিচারটা কিভাবে হবে, কেমনে হবে, এই ব্যাপারে আমরা কোনো খেয়াল করি না। আমরা দেখেছিলাম যে আমরা একটা বিবৃতি পেয়েছিলাম আর্মি থেকে যে প্রায় ৬৫০ লোককে হেফাজতে নিয়েছে আর্মি। তো এই ৬৫০ ব্যক্তি কারা আমরা তাদের নাম জানি না। এমন এই ৬৫০ ব্যক্তির মধ্যে কয়জন আর্মির আন্ডারে এখনো আছে আমরা এটাও জানি না। এমনকি যারা নাই তারা কোথায়, তারা কই গেছে, এমনকি তাদেরকে কেন হেফাজতে যাইতে হলো আর্মির, এ ব্যাপারে আমরা কোনো বক্তব্য পাই নাই, কোনো বিবৃতি পাই নাই, কোনো তরফ থেকেই পাই নাই। তা আমরা অনুমান করি যে যারা আন্দোলনের পরে অভ্যুত্থানের বিজয়ের পরে পালাইতে হয়েছিল ওরা কার, আমরা তো অনুমান করতে পারি তারা আওয়ামী লীগের হয়তো প্রত্যক্ষভাবে ফ্যাসিস্টের অংশ ছিল তো পরোক্ষ হয়েছিল, এই কারণে তাদের পালাইতে হয়েছে। তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে, জনগণের প্রতি সাধন করছে, এই কারণে তাদের পালাইতে হয়েছে। তো এদের তালিকা পাওয়া আমাদের নাগরিক দায়িত্ব, আমাদের নাগরিক অধিকার। তারা কাদেরকে আশ্রয় দিচ্ছে, আমরা আশ্রয় দিচ্ছি এখানে হবে না। আমরা চাই না যে মদের হাতে ওরা পূর্ণ হোক, একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে ওদের বিচারটা নিশ্চিত করা হোক। কিন্তু এই ব্যাপারটা রাষ্ট্র খেয়াল করে নাই। রাষ্ট্রের কাজ ছিল যে প্রথমেই যারা আর্মির তত্ত্বাবধানে গেছে তাদের তালিকাটা আমাদেরকে দেওয়া, এবং এখন আমরা যতদূর জানতেছি যে তালিকার অধিকাংশ লোকেই দেশে বাইরে চলে গেছে। তারা কিভাবে গেল এই নিয়েও আমরা কোনো তদন্ত দেখি না, তদন্ত দেখতেছে। তো বাইরে যাওয়ার পরে বিচারটা কিভাবে হবে, আমরা আমাদের যে বিচার ব্যবস্থা আমাদের নিজের দেশে যারা আছে যে অপরাধী তাদের বিচারই করতে পারি না। এখন যারা বাইরে চলে গেল খুনি হাসিনা সহ তাদের বিচারটা আমরা কিভাবে করবো? আমাদের যে দেশীয় যে আন্তর্জাতিক আইসি যেটা আছে ওইটা কতটুকু সক্ষম তাদের বিচারটা করতে, এবং এটা আন্তর্জাতিকভাবে কতটা ইফেক্ট ফেলতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমাদের সন্দেহ আছে। তো আমরা এখানে বলতেছিলাম যে যেন আইসিসির মাধ্যমেও বিচার প্রক্রিয়াটা আগানো হয়। যদি আমরা করতে পারি একটা ওয়ারেন্ট জারি করাইতে পারি কোন হাসিনার বিরুদ্ধে, অন্তত গ্রেপ্তার না হোক, অন্তত সারা বিশ্ব তার অপরাধ সম্পর্কে জানবে। আমরা আমাদের বিভিন্ন বন্ধুরা যারা প্রবাসী তারা বলতেছে যে ব্যাপক মিস ইনফরমেশন আছে অন্যান্য দেশীয় নাগরিকদের মধ্যে আমাদের অভ্যুত্থান সম্পর্কে। তো আমরা যদি কোন হাসিনার বিচারটা আন্তর্জাতিকভাবে নিতে পারি তাহলে আমার মনে হয় এই মিস ইনফরমেশনটা থাকবে না, অনেকটা দূর হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। সংবিধানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংবিধান সংস্কার নিয়ে সমাজ ও রাষ্ট্রের রাজনৈতিক ও দার্শনিক আলাপের প্রয়োজনীয়তা থেকে কাজ করা, রাষ্ট্র গঠনে এই সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় তা নিশ্চিত করতে কাজ করা। তো আমরা দেখতেছি যে আমরা এখন যে সময়টা পার করতেছি এটা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সময়। এরকম সময় আমরা বেশ গত 50 বছর 3বার পাইছি, কিন্তু এমনও যাচ্ছে যারা 1000 বছরও পায় না। তো আমরা যেহেতু বারবার পাইতেছি, এমনকি আমরা বারবার মিসও করতেছি। এখন এটা যেহেতু লাস্ট আমরা সাথে সেটা আমরা কাজে লাগে। তো বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে সংবিধান থেকে কিন্তু নির্বাহী বিভাগ প্রত্যেকটা সরকার রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠান ক্ষমতা নেয়। তো যদি আমরা এই সংবিধানটাকে ফ্যাসিস্ট মুক্ত না করতে পারি তাহলে রাষ্ট্র থেকে কোনোভাবেই ফ্যাসিস্ট বা ফ্যাসিজম দূর করা যাবে না। তো এই কারণে আমরা প্রথমে গুরুত্ব দিয়েছি যেহেতু আমরা রাষ্ট্রে গণমালিকানা প্রতিষ্ঠা করতে চাই, এই নিমিত্তে আমরা সংবিধান প্রণয়ন হোক, পুনর্লিখন হোক কিংবা গঠনতন্ত্র নতুন করে প্রণয়ন হোক, যাই হোক তা যেন জনগণের প্রত্যক্ষভাবে বা প্রত্যক্ষ পরোক্ষ কোনো প্রকার তার যে আকাঙ্ক্ষা বা বাসনা প্রতিফলন না ঘটার জন্য কিছু না হয়। যাই হোক আমাদের প্রথম কথা হইতেছে যে যেন গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা থাকে, জনগণই সিদ্ধান্ত নিবে যে সে এই সংবিধান রাখবে কি রাখবে না, এই সংবিধানে সে কি পরিবর্তন করবে বা করবে না, কিংবা নতুন করে গঠন করবে কিনা। তো আমরা জনগণের একটা ব্যাপার দেখলাম 12 সালে মেবি যে সংশোধনটা শেখ হাসিনা করলো ওইটা জনগণ মানে নেই। কিভাবে আমরা জানতে পারি? এটা জানতে পারি যে 14 সালে যে নির্বাচনটা হচ্ছে এটা জনগণ অংশগ্রহণ করে।
এই অংশগ্রহণ না করার মাধ্যমে জনগণ এই সংবিধানকে বা নিজেরা না মানার একটা নজির হিসেবে চাইতেছে। এরপর আমরা 14, 18, 24 এই 3টা নির্বাচন দেখলাম জনগণ অংশগ্রহণ করে নেই। এর মাধ্যমে বোঝা গেল যে জনগণ এই সংবিধান মানে না। তো এরপরে যে জুলাই অভ্যুত্থানটা হইলো, এর মাধ্যমে আমরা আরো বুঝতে পারলাম যে শুধু মানে নাই তা না, এই সংবিধানের পতনও ঘটানো হয়েছে। তো এখন এই ব্যাপারটাকে আমরা বুঝতেছি যে সংবিধান যেভাবেই করা হোক না কেন জনগণের যেন অংশগ্রহণটা থাকে, যেন সংবিধান যেন এরকম না হয়ে যায় যে এটা শুধু যারা আইনজীবী কিংবা বুদ্ধিজীবী কিংবা লেখক শুধু তাদের ব্যক্তি মালিকানার বিষয় না হয়েছে। যদি আমরা যে সংবিধান, আমরা যে রাষ্ট্র গড়ব, এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো গড়ব, আমরা কাকে কি ক্ষমতা দেবো, এই ব্যাপারগুলো জনগণ না জানে, তাহলে তাদের মধ্যে সংবিধান রাষ্ট্র মালিকানার, তারাও যে রাষ্ট্রের মালিক, তাদেরও যে কোনো মালিকানা আছে, এটা তো তারা বুঝতে পারবে না। তো সংবিধান একটা অলিক একটা বস্তু হয়ে পড়ে। কিন্তু আমরা চাই সংবিধানে যাই থাকে তাদের গণ কনসাস থাকে, তার জন্য জনগণের মধ্যে নিহিত থাকে। কিভাবে একটা ভাষায় দরদ আনা যায়, প্রতিপক্ষের সাথে আলোচনা সংস্কৃতিতে বিনা জায়গায় দরদকে রিপ্লেস করা যায়, ভিন্ন মত হজমের সংস্কৃতি চালু করা যায়, এই নিয়ে ব্যবহারিক রিসার্চ চালিয়ে যাও। আচ্ছা, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের দাবি জানাবে। আমরা চাই যে বিচারগুলো সম্পন্ন করা হবে এবং একটা অনন্ত বিচার যেন না থাকে। আমরা যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করতে চাই এবং যারা অপরাধী নয় তাদেরকে একটা রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আমাদের সাথে মিলাই দিয়েছে। আমরা যদি অনন্ত একটা বিচার চালিয়ে যেতে থাকি, দেখুন আমাদেরকে যে কোনো অনন্ত বিচারটা আসলে হয় না। তো বিচার যখন হবে না, তাহলে 71 যে ব্যাপারটা ছিল একটা স্বাধীনতার পক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ, এই ব্যাপারগুলো এখন পর্যন্ত রয়ে গেছে এবং এইটার উপর একটা ভিত করে 13 সালে আমরা বর্তমান যে ফ্যাসিজম এর একটা ভিত আমরা দিয়েছিলাম। তো আমরা চাই না এই বিভাজন থাকুক। আমরা যারা অপরাধী তাদেরকে আমরা বিচার নিশ্চিত করতে চাই এবং যারা অপরাধী না আমরা তাদেরকে গ্রহণ করে নিতে চাই এবং এর জন্য যা প্রক্রিয়া দরকার আমরা তা নিয়ে আলোচনা করবো, সেটা তাত্ত্বিক, দার্শনিক, রাজনৈতিক, সব। আমার আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ।